এখানে আমরা ক্লাস 7 এর প্রথম অধ্যায়ের অঙ্কগুলো করব। প্রথম অধ্যায়ের প্রথম অঙ্কটা কি আছে দেখে নেব। প্রথম অঙ্কটা আছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করেছেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রয়েছে? তাহলে এখানে কতগুলি পেয়ারা ছিল সেটা বলে দেওয়া আছে, সেই পেয়ারার কত অংশ পেয়ারা সে বিক্রি করেছে সেটা বলে দিয়েছে, আর উত্তর জানতে চেয়েছি যে আর কতগুলো পেয়ারা এখন তার কাছে পড়ে রয়েছে। এখানে কতগুলি অর্থাৎ সংখ্যা জানতে চেয়েছে, যে এই 60টি পেয়ারার মধ্যে আর কটি পেয়ারা তার কাছে পড়ে রয়েছে। তাহলে আমরা প্রথমে এখান থেকে বিক্রি করব যে 60টি পেয়ারার 1/4 অংশ তিনি বিক্রি করেছেন, মানে 1/4 অংশ হচ্ছে কতগুলি পেয়ারা, কতগুলি সংখ্যাটা আমরা বার করব। মোট পেয়ারার সংখ্যা ষাটটি, তার মধ্যে বিক্রি করেছেন 1/4 অংশ। তাহলে সিতারা বেগম মোট কতগুলি পেয়ারা বিক্রি করেছেন? সুতরাং সিতারা বেগম পেয়ারা বিক্রি করেছেন 60 গুণ 1/4 অংশ, এতগুলি। এটা কিভাবে করব? এটা হচ্ছে 60কে 1/4 দিয়ে গুণ করতে হবে। মানে কি, এই 60কে 4 দিয়ে আমরা কাটাকুটি করব। দেখো আমরা এখানে সরাসরি কাটাকুটি করতে পারি, কারণ 4 15 60। যদি কারোর এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে পাশে আমরা এরকম একটা রাফ জায়গা করব, সেই রাফে কি করব, 60কে 4 দিয়ে ভাগ করে নেব। 4 1-কে 4, 2 শূন্য থাকলো, তাহলে 4 5-এ 20। আমরা এইভাবে ভাগ করে নিয়েও করতে পারি যদি আমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়। তাহলে তিনি 15টি পেয়ারা বিক্রি করেছেন, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে তার মোট পেয়ারার সংখ্যা ছিল 60টি, তিনি বিক্রি করেছেন 15টি। তাহলে এখন জিজ্ঞাসা করেছে এখন তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে সেটা আমরা খুব সহজেই বলতে পারবো। এখন পড়ে রইল, মোট পেয়ারা হচ্ছে 60টি, আর বিক্রি করেছেন 15টি। তাহলে এটাকে আমরা সরাসরি বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত থাকছে? এখানে থাকছে 5 আর এখানে থাকছে 4, 45টি। তাহলে এখন তার কাছে কটা পেয়ারা পড়ে থাকলো? 45টি। এবার আমরা সব সময় অঙ্কের শেষে উত্তর দিতেই হবে। তাহলে এখন উত্তর কি চেয়েছে, যে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? এখন আর 45টি পেয়ারা পড়ে রইল। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা গেল। প্রথমে যে কটা পেয়ারা ছিল, কত অংশ পেয়ারা সে বিক্রি করেছিল সেটা আমরা আগে লিখে নিলাম। তারপর সেখান থেকে 1/4 অংশ, অর্থাৎ 60টির 1/4 অংশ মানে কতগুলি সংখ্যা হয় সেটাও আমরা বার করে নিলাম। তারপর মোট যে কটা পেয়ারা ছিল তার থেকে যে কটা পেয়ারা বিক্রি করেছেন সেটাকে বাদ দিয়ে দিলাম। তাহলেই আমাদের হয়ে গেল উত্তর। এবার আমরা করব আমাদের দ্বিতীয় অঙ্কটা।
দ্বিতীয় অঙ্কটাই বলেছে মা আমাকে 60 টাকার 5-এর 6 অংশ, দাদাকে 45 টাকার 7-এর 9 অংশ দিয়েছেন। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে মা প্রথমে আমাকে কত টাকা দিয়েছে? 60 টাকার 5-এর 6 অংশ। তাহলে কত টাকা দিয়েছেন সেটা কিন্তু বলা নেই, এখানে কত টাকার মধ্যে কত অংশ দিয়েছেন সেটা বলা আছে। তাহলে এবার এই 60 টাকার 5-এর 6 অংশ মানে কত টাকা সেটা আমাদেরকে বার করে নিতে হবে। কি করে বার করব? মা আমাকে 60 টাকার 5-এর 6 অংশ দিয়েছেন। অর্থাৎ কি আমাদের বার করতে হবে 60 টাকার 5-এর 6 অংশ সমান সমান, এটাকে আমরা কি করে পাবো? 60 গুণ 5-এর 6 করে দেবো, ঠিক আগের অঙ্কটার মতোই। এত, তখন এটা কি হয়ে যাবে? টাকা। তাহলে আবার এটাকে তাই করতে হবে, 60 আর 6-কে কাটাকুটি করতে হবে। এখানে আমরা দেখে খুব সহজেই বুঝতে পারছি 6 আর 60 কাটাকুটি করলে কত হয়? 6 10-এ 60, অর্থাৎ 10 গুণ 5 টাকা। এটা করলে কত হবে? 5 10-এ 50 টাকা। এবার বলেছে যে দাদাকে দিয়েছেন 45 টাকা 7-এর 9 অংশ। 45 টাকা 7-এর 9 অংশ, তাহলে এই 45 টাকা 7-এর 9 অংশ মানে কত টাকা সেটা আমরা বার করব। দাদাকে দিয়েছেন 45 টাকার 7-এর 9 অংশ, অর্থাৎ 45 টাকার 7-এর 9 অংশ সমান সমান, এটাও ঠিক আগের অঙ্কটার মতোই, 45 গুণ 7-এর 9, ব্র্যাকেটের বাইরে লিখবো টাকা। এটাও তাই, 45 আর 9 কাটাকুটি করতে হবে। আমরা খুব সহজেই নামটা বললেই জেনে যাব, 5 9 45। তাহলে এখানে থাকলো 5 গুণ 7, 5 গুণ 7 করলে কত হয়? 5 7-এ 35 টাকা। তাহলে আমি পেয়ে গেলাম মা আমাকে কত টাকা দিয়েছিলেন সেটাও পেয়ে গেলাম, আর মা দাদাকে কত টাকা দিয়েছিলেন সেটাও পেয়ে গেলাম। মা আমাকে দিয়েছিলেন কত টাকা? 50 টাকা, এটা আমাকে দিয়েছেন। আর 35 টাকা কত কাকে দিয়েছেন? দাদাকে। তাহলে এখান থেকে দেখে আমরা অবশ্যই বুঝতে পারছি যে কোন অঙ্কটা বড় আমাদের? 50 টাকাটাই বড়, আর 35 টাকাটা ছোট। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন? আমাকে বেশি টাকা দিয়েছেন অবশ্যই। এখানে উত্তর জানতে চেয়েছে যে মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এবার আমরা উত্তর লিখব, মা আমাকে বেশি টাকা দিয়েছেন। খুবই সহজ, আমরা ভেঙে ভেঙে যদি ছোট ছোট পার্টে অঙ্কটা করতে পারি তাহলে অঙ্কের কোনো জটিলতা নেই, খুবই সহজ একটা অঙ্ক। এখানে প্রথমেই 60 টাকার 5-এর 6 অংশ আমাকে দিয়েছিলেন, দাদাকে দিয়েছিলেন 45 টাকা 7-এর 9 অংশ। এবার কাকে কত বেশি টাকা দিয়েছেন সে কি করে বার করতে হবে? 60 টাকার 5-এর 6 অংশ প্রথমে আমরা বার করে নিলাম কত টাকা, আর এখানে 45 টাকার 7-এর 9 অংশ বার করে নিলাম কত টাকা। দুটো বার যখন আমরা করে নিলাম তখন দেখতে পেলাম যে মা আমাকে কত টাকা দিয়েছেন আর দাদাকে কত টাকা দিয়েছেন। তাহলে আমরা সেখান থেকেই কম্পেয়ার করতে পারবো যে মা কাকে বেশি টাকা দিয়েছেন। এবার আমরা করব আমাদের 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটাই বলেছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 এবং 1-এর 21 অংশ কাজ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি আছে? তাহলে আমাদেরকে এখানে দুটো পার্টে অঙ্কের উত্তর চেয়েছে। প্রথম পার্টে বলেছে যে
গণেশবাবু 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন, আর দ্বিতীয় পার্টে বলেছে এখনো কত অংশ কাজ করা তার বাকি আছে। তাহলে গণেশবাবু 3 দিনে কত কত কাজ করেছেন সেটা কিন্তু আমাদেরকে এখানে বলা আছে। প্রথম দিনে 3-এর 14, পরের দিনে 4-এর 7, তারপরের দিনে 1-এর 21 অংশ কাজ করেছেন। তাহলে এখান থেকে 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন সেটা আমরা খুব সহজে বার করতে পারবো। কি করে? এই 3টেকে আমরা যোগ করে দেবো একসাথে, তাহলেই বুঝতে পারবো যে 3 দিনে তিনি কত কাজ করেছেন। তাহলে প্রথম উত্তরটা আমরা আগে বার করি। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন কত? 3-এর 14 যোগ 4-এর 7 যোগ 1-এর 21, পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে অংশ। এবার এটাকে আমরা যোগ করব। কিভাবে যোগ করব? এই নিচের 3টে সংখ্যাকে আগে আমরা লসাগু করে নেব। যে 3টে সংখ্যাকে কি করে লসাগু করতে পারি? প্রথমে আছে 14, তারপর আছে 7, তারপর 21। প্রথমে 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21। এটা আর যাচ্ছে না, তাহলে 7 গুণ 2 গুণ 1 গুণ 3 কত হচ্ছে আমাদের লসাগু? 7 দুগুণে 14 আর 42। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু। একটা বড় করে দাগ টেনে নিলাম, নিচে লিখলাম 42। আচ্ছা, এবার প্রথম পার্টটায় কি করব? এই 42কে 14 দিয়ে ভাগ করব। 42কে যদি 14 দিয়ে ভাগ করি তাহলে কত হলো? দেখো 7 দুগুণে 14, এই 14টা পড়ে থাকলো, তাহলে কত থাকছে আমাদের? 3। তাহলে এই 3 উপরের সংখ্যাকে যে ভাগফলটা বেরোলো সেই ভাগফলটাকে দিয়ে আমরা গুণ করলাম, আবার যোগ 4 লিখলাম, গুণ। এবার এটার সঙ্গে কত গুণ করব? এই 42কে আবার 7 দিয়ে ভাগ করব। 42কে 7 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে 42কে 7 দিয়ে ভাগ করব, আমরা 7টা বাদ দিলাম, তাহলে কত থাকলো? 3 দুগুণে 6, তাহলে এখানে 6 লিখলাম, যোগ 1। একে কার সাথে গুণ করব? 21। এবার 42কে 21 দিয়ে ভাগ করব। দেখো 3 7-এ হয় 21, তাহলে 3 আর 7 চলে গেল, তাহলে কত থাকলো? 2 1-কে 2, তাহলে 1-কে 2 দিয়ে গুণ করব, তো অংশ। এবার এই ভিতরের ছোট ছোট গুলোকে আমরা গুণ করে দেখে নেব কত হচ্ছে। 3 তিরিখে 9, 4 6 24, 2 1-কে 2 অংশ। এবার এই উপরের সবগুলোকে আমরা যোগ করে নেব। ছিল কত? 24, 2 আর 9, তাহলে 9 আর 2 11, 11 আর 4 15, 15 5 হাত থাকছে 1, এই 3-এর এই 2 এর সঙ্গে 1 যোগ করলে হয় 3, তাহলে হলো কত? 35। আর নিচে 42 ছিল, 42ই থাকলো। এবার এটাকে দেখছি আমরা কাটাকুটি করা যাবে, তাহলে যতক্ষণ কাটাকুটি করা যায় ততক্ষণ তো আমাদেরকে কাটাকুটি করতে হবেই। কি করে কাটাকুটি করা যাবে? দুটোই দেখো, 35ও 7 দিয়ে ভাগ যায়, 42ও 7 দিয়ে যায়। কত? 6 7-এ 42 আর 5 7-এ 35, তাহলে কত অংশ কাজ করেছেন উনি? মোট 5-এর 6 অংশ কাজ করেছেন। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন? 5-এর 6 অংশ। তাহলে আমাদের প্রথম উত্তরটা হয়ে গেল। দ্বিতীয় উত্তরটাই কি জানতে চেয়েছি যে এখনো কত অংশ কাজ করা বাকি আছে। এখনো কত অংশ কাজ করা বাকি আছে এটা জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে মোট কাজ কত অংশ। মোট কাজ যদি না জানি তাহলে আমরা কি করে বার করব? কিন্তু এখানে মোট কাজ বলে দেওয়া নেই, তাহলে যখন কোনো অঙ্কে এরকম মোট কাজ বলে দেওয়া থাকবে না তখন আমরা কিছু একটা ধরে নেব। লিখব, ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ। সবসময় আমরা এখানে 1 অংশই ধরবো, অন্য কিছু নয়। যখন কোনো কিছু বলে দেওয়া থাকবে না তখন আমরা মোট কাজের পরিমাণটাকে 1 অংশই ধরবো। তাহলে
মোট কাজের পরিমাণ যদি 1 অংশ হয় আর যদি তিনি 3 দিনে 5-এর 6 অংশ কাজ করে থাকেন, তাহলে এখন আর কতটা বাকি থাকবে? নিশ্চয়ই এটা থেকে আমরা এটাকে বিয়োগ করব। মোট কাজের পরিমাণ থেকে যতটুকু কাজ তিনি করেছেন সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে এখনো কাজ বাকি আছে কত অংশ? 1 বিয়োগ 5-এর 6 অংশ। এটা কি করে করব? এটা দেখো, নিচে একটাই সংখ্যা আছে, এই 1-এর নিচে কিচ্ছু নেই, মানে আমরা ধরে নেবো কত আছে, মনে মনে ধরে নেবো 1 আছে, আমরা কিন্তু লিখবো না, এটা আমরা মনে মনে ভেবে নেব যে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 আর 6 লসাগু করলে তো 6ই হয়, 6টা আমরা এখানে লিখে দিলাম। এবার এর নিচে কিছু নেই মানে কি, আমরা ধরেছি 1 আছে, তাহলে এবার 6কে 1 দিয়ে ভাগ করবো, 6কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 6ই হয়। তাহলে এখানে উপরে ছিল 1, তার সঙ্গে আমরা গুণ করে দেবো 6, বিয়োগ উপরে ছিল 5, তার সঙ্গে আমরা কত গুণ করবো? এই 6কে 6 দিয়ে ভাগ করবো, 6কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 1 তো অংশ। এবার গুণগুলো করে লিখে দেবো, 6-কে 6 বিয়োগ 5-কে 5, নিচে 6, তাহলে এটা বিয়োগ করলে 6 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 1, আর নিচে থাকছে 6 তো অংশ। তাহলে এখনো কত অংশ কাজ করা বাকি থাকলো? 1-এর 6 অংশ। তাহলে আমাদের দুটো উত্তরই বেরিয়ে গেছে। এবার আমরা উত্তর লিখে দেব। প্রথম উত্তরটা হচ্ছে গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন 5-এর 6 অংশ। এখনো কত অংশ কাজ বাকি আছে? দ্বিতীয় উত্তর, এখনো 1-এর 6 অংশ কাজ বাকি আছে। এই হয়ে গেল আমাদের অঙ্ক। আমরা আবার প্রথম থেকে একবার ভালো করে দেখে নেব। এখানে গণেশবাবু 3 দিনে মোট কত কত কাজ করেছেন সেটা এখানে বলে দেওয়া আছে। তারপর আমাদেরকে মোট কত অংশ কাজ করেছেন সেটা জিজ্ঞাসা করা হয়েছে, তাই 3 দিনের কাজকে আমরা একসাথে যোগ করে দিলাম, তাহলে আমরা এখানে মোটটা পেয়ে গেলাম। এবার এখানে মোট কাজের পরিমাণ বলে দেওয়া নেই, তাই আমরা কিছু একটা ধরে নেব, কিছু একটা, অর্থাৎ আমরা এখানে সবসময় 1 অংশই কাজ ধরবো মোট কাজ। তাহলে 1 অংশ যদি হয় মোট কাজ, আর যদি 3 দিনে তিনি করে থাকেন 5-এর 6 অংশ, তাহলে এখনো তার কত অংশ কাজ করা বাকি থাকবে? এই 1 থেকে মোট কাজের পরিমাণ থেকে যতটুকু কাজ করেছেন সেটাকে বাদ দেবো, যদি এটা হয় মোট কাজের পরিমাণ, আর যদি আমি এতটুকু কাজ করে ফেলে থাকি, এই এতটুকু পরিমাণ কাজ আমার করা হয়ে গেছে, তাহলে আমার কতটুকু বাকি থাকলো? এতটুকু বাকি থাকলো। তাহলে এই পুরোটা থেকে যদি আমরা এইটাকে বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা এই জিনিসটা পেয়ে যাব। ঠিক সেই রকমই এই পুরোটা যদি হয় 1 আর এটা যদি হয় 5-এর 6, তাহলে আমরা এই দুটোকে বিয়োগ করলে এটাকে, এই মাঝখানের অংশটা পেয়ে যাব। সেই রকম ভাবে আমরা এটাকে বিয়োগ করেছি। বিয়োগ করার পর আমরা দুটো উত্তর পেয়ে গেছি, এবং অবশ্যই সবার শেষে দুটো উত্তরকে লিখে দিতে হবে। এবার দেখবো আমরা 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি আছে? 4 নম্বর অঙ্কটাই বলেছে যে একটি বাঁশের দৈর্ঘ্য যদি 1-এর 3 অংশে লাল রং করা হয়, একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশে লাল রং, একটি বাঁশের যা দৈর্ঘ্য তার মধ্যে থেকে 1-এর 3 অংশে কত করা হয়েছে? লাল রং করা হয়েছে। 1-এর 5 অংশে সবুজ রং করা হয়েছে, আর বাকি 14 মিটারে করা হয়েছে হলুদ রং। তাহলে বাঁশটি কত মিটার লম্বা সেটা আমাদেরকে এখানে বার করতে বলা হয়েছে। 4 নম্বর অঙ্কটা আমরা করব। 4 নম্বর অঙ্কটাই বলেছে, প্রথমটা লাল অংশ কতটুকু আছে, সবুজ অংশ কতটুকু আছে বলে দিয়েছে। তার আগে আমরা দেখে নেব যে লাল আর সবুজ মিলিয়ে মোট কতটা অংশ তিনি রং করেছেন। তাহলে বাঁশটিতে লাল ও সবুজ রং করা হয়েছে কত অংশ? 1-এর 3 যোগ 1-এর 5 অংশে। তাহলে 1-এর 3 আর 1-এর 5 যোগ করবো কি করে? আবার সে আগের মতো এটাকে লসাগু করে নেবো। 3 আর 5, 3 আর 5 কি লসাগু যা হয়? হয় না। তাহলে এই দুটোকে আমরা একসাথে কি করব? গুণ করে নেব।
গুণ করলে কত হচ্ছে 15, তাহলে এখানে লিখবো 15। তাহলে উপরে কত ছিল 1 গুণ 3কে 15 দিয়ে যদি ভাগ করি, 15কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত থাকছে আমাদের 5। তাহলে এখানে 5-এর সঙ্গে গুণ করব, যোগ, আবার উপরে ছিল 1 লিখলাম, নিচে আছে 5, তাহলে 15কে আবার 5 দিয়ে যদি গুণ করি ভাগ করি তাহলে এখানে থাকছে কত 3, তাহলে 3 এখানে গুণ লিখলাম, নিচে ছিল 15, উপরে 5-একে 5 যোগ 3-একে 3, এত অংশ যোগ করলে কত হচ্ছে 8, 8-এর 15 অংশ। তাহলে এবার হচ্ছে বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, তাহলে যদি বাঁশটা হয় এতটা লম্বা, যদি এটা একটা বাঁশের দৈর্ঘ্য মনে করা হয়, এতটা অংশে করা হয়েছে লাল রং, এখানে রয়েছে লাল, আর বাকি এতটুকু অংশে করা হয়েছে সবুজ রং, বাকি অংশটা করা হয়েছে সবুজ রং, আর এই বাকি যে অংশটা আছে সেখানে করা হয়েছে ইয়েলো। এই পরিমাণটা বলে দিয়েছে কত আমাদের 14 মিটার। আর এই দুটো মিলিয়ে আমরা কত পেয়েছি, এই দুটো মিলিয়ে আমরা পেয়েছি 8-এর 5 অংশ। তাহলে এই পুরো দৈর্ঘ্যটা যা, তার থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা বাকিটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, মনে করে নেব বা ধরে নেব যে বাঁশটির পুরো দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। লিখব, মনে করি বাঁশটির মোট দৈর্ঘ্য 1 মিটার। সরি, 1 অংশ। তাহলে 1 অংশ থেকে যদি আমরা এইটাকে বাদ দিই তাহলে আমরা এই বাকি পার্টটা পেয়ে যাব। লাল ও সবুজ রং করার পর বাকি অংশের দৈর্ঘ্য সমান সমান 1 বিয়োগ 8-এর 15 অংশ। নিচে থাকলো 15, কারণ আমরা কি ভেবেছিলাম যেখানে কিছু নেই মানে 1 আছে, সেইভাবে আমরা অঙ্কটা করব। আবার উপরে 1 আছে, নিচে 1, তাহলে 15কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে 15ই হয়, বিয়োগ উপরে ছিল 8 লিখে দিলাম, নিচে আছে 15, এখানেও আছে 15, 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 লিখে দিলাম, এখানে 15-1-কে 15 বিয়োগ 8-1-কে 8, এখানে হলো 15, 15 থেকে 8 বাদ দিলে কত হয়, এখানে আমরা বিয়োগটা পাশে করে নিতেও পারি যদি কারো সমস্যা হয়। এখানে হচ্ছে 15, তাহলে 8 থেকে গুনবো 7 হয়, এত অংশ 7-এর 15 অংশ। কিন্তু আমাদেরকে কিন্তু এখানে উত্তরটা দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে যে এই ইয়েলো অংশের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, কিন্তু আমাদের এখানে ইয়েলো অংশের দৈর্ঘ্য বাকি অংশ মানে কি, বাকি যে অংশটা পড়ে আছে তার দৈর্ঘ্য বার করেছি আমরা, মানে এখানে কি বাকি অংশটাই কি ছিল, হলুদ রং করা হয়েছিল, তাহলে বাকি অংশটা যদি হলুদ রং করা হয় সেটার দৈর্ঘ্য এখানে বলতেছে 14 মিটার, কিন্তু আমাদের এখানে কিন্তু বাকি অংশটা কত বেরিয়েছে 7-এর 15। তাহলে 7-এর 15 অংশ আর 14 মিটার এই দুটোই একই। তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি, 7-এর 15 অংশ সমান সমান 14 মিটার। 7-এর 15 অংশ আর 14 মিটার যদি সমান হয় তাহলে এখানে 1 অংশ রেখে এটাকে আমরা এদিকে দিয়ে দিলাম, তাহলে 1 অংশের দৈর্ঘ্য কত হবে, এই 14 মিটার, আর এটা এইদিকে ছিল গুণ, এপাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, ভাগ 7/15,
এটাকে আমরা ভাগটা কি করব, গুণ করব, তাহলে উপরে এটাকে উল্টে যাবে, উপরে হয়ে যাবে, তাহলে কত আমাদের উপরে হয়ে যাবে 15 আর নিচে থাকবে 7, 7 দুগুণে 14, তাহলে 2 গুণ 15 হচ্ছে আমাদের 30 মিটার। তাহলে আমাদের এক অংশের দৈর্ঘ্য কত বেরোলো, 30 মিটার। এক অংশ মানে কি, এক অংশ মানেই হচ্ছে বাঁশটির মোট দৈর্ঘ্য, এক অংশ মানেই বাঁশটির মোট দৈর্ঘ্য। তাহলে প্রথমেই আমরা লাল আর সবুজ অংশ কতটুকু রং করা হয়েছে সেই অংশ মোট দৈর্ঘ্যটা বার করে লাল আর সবুজ মিলিয়ে মোট যেটা সেটা বার করে নিলাম। তারপর বাঁশটির মোট দৈর্ঘ্য একটা কিছু আমরা ধরে নিলাম কত অংশ, সেই মোট অংশটা থেকে যতটুকুতে লাল আর সবুজ রং করা হয়েছে সেটাকে বাদ দিলাম, তাহলে যেই অংশটা আমরা পেলাম সেইটা আর এখানে বলে দিচ্ছি 14 মিটার, দুটোকে সমান করে দিলাম, দুটোকে সমান করে দিয়ে তারপর সেখান থেকে আমরা এক অংশের মানটা বার করে নিলাম। এবার আমরা এখানে উত্তর লিখব। উত্তর কি চেয়েছিল, যে বাঁশটি কত মিটার লম্বা, তাহলে বাঁশটি 30 মিটার লম্বা। হচ্ছে আমাদের উত্তর।